নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন কলকাতা 24/7। ফের জঙ্গি হামলায় বিধ্বস্ত সেনাঘাঁটি। কাশ্মীরের বারামুলার উড়ি সেনাঘাঁটিতে হামলার জেরে নিহত 20 জন জওয়ান। ঘটনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর। উড়িতে জঙ্গি হানায় নিহত জওয়ানদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20। নিহতদের মধ্যে 2 জন এই রাজ্যের বাসিন্দা। জানা গেছে একজনের নাম বিশ্বজিৎ ঘোড়াই ও অন্য একজনের নাম জি দলাই। বিশ্বজিৎ গঙ্গাসাগর ও দলাই হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে রবিবারে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে জখম আরো 18 জওয়ান। রবিবার সাত সকালে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে উড়ি সেনাঘাঁটি, যা গত 26 বছরের মধ্যে উপত্যকায় সব থেকে ভয়াবহ জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। হামলাকারী 4 জঙ্গিকে খতম করা হয়েছে। নাশকতার জেরে সোমবার উপত্যকা থমথমে। জঙ্গি হামলার কড়া নিন্দা করে প্রধানমন্ত্রী জানান, এর উচিত শাস্তি দেওয়া হবে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ হামলার পেছনে ছিল বলেই দাবি। উড়ি সেনাঘাঁটিতে হামলার জেরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে উড়ি হামলার তীব্র নিন্দা করে সার্ক সম্মেলন বয়কট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উড়ির জঙ্গি হামলার জের উচ্চ পর্যায়ে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর, আইবি চিফ সহ স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা দফতরের সচিবরা। পাশাপাশি বিদেশ মন্ত্রকের একাধিক আধিকারিক ও বিএসএফ এর আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। উড়ি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলেই বৈঠকে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক আধিকারিক। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেই দাবি গোয়েন্দা প্রধানদের। গোটা বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সাংবাদিকদের জানিয়েছেন, সব দিক বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে উড়িতে জঙ্গি হানার কড়া নিন্দা করে কূটনৈতিক চালে পাকিস্তানকে চাপে ফেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী সার্ক শিখর সম্মেলন বয়কট করেছেন মোদী। এবারের সার্ক বৈঠক হওয়ার কথা ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। মোদীর এই অবস্থান ঘিরে বেকায়দায় পড়তে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বারবার পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। রবিবার উড়িতে নাশকতার ঘটনার পর সেই কড়া অবস্থান ধরে রেখে আগামী ইসলামাবাদ সফর বাতিল করলেন মোদী। উড়ি সেনাঘাঁটিতে হামলার তীব্র নিন্দা করল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন, এই নাশকতার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে। উড়িতে জঙ্গি হামলার পর ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নাশকতার কড়া নিন্দা করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। জঙ্গি হামলায় নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘের মহাসচিবের লিখিত বার্তা পাঠ করলেন তার মুখপাত্র। তাতে বান কি মুন লিখেছেন, রাষ্ট্রসংঘ আশা করছে নাশকতার পিছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে। রবিবার উড়ির সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় 20 জওয়ানের মৃত্যু হয়েছে। টানা গুলির লড়াইয়ের পর হামলাকারী 4 জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। সীমান্ত পার করে পাক মদতপুষ্ট জৈশ ই মোহাম্মদ জঙ্গিরা এই হামলা করেছে, এমনই দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের। নাওয়া খাওয়া ভুলে দাঁ বাড়িতে সাজতে আসেন দেবী দুর্গা। 175 বছর পেরিয়ে আবারও সেজে উঠেছে তাদের দুর্গা দালান। আসুন জেনে নিই দাঁয়েদের স্বর্ণময় পুজোর রঙিন ইতিহাস। কথিত আছে, দেবী মর্তে এসে গয়না পরেন শিবকৃষ্ণ দায়ের বাড়িতে। এই শিবকৃষ্ণ দায়ের বাবা গোকুলচন্দ্র দা মহাশয়ের হাত ধরেই 1840 খ্রিস্টাব্দে দা বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। অনিন্দ সুন্দর এই ঠাকুর দালান দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। কথায় আছে, কপালের নাম গোপাল। ঠিক তেমন ভাবে এই বাড়িতে স্থান পান শিবকৃষ্ণ দত্ত। তিনি ছিলেন গোকুলচন্দ্র দা মহাশয়ের এক আত্মীয়ের পুত্র। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গোকুলচন্দ্র প্রচুর ধন সম্পত্তি করলেও তার উত্তরাধিকারী ছিলেন না কেউ। তাই 1840 খ্রিস্টাব্দে 4 বছরের শিশু শিবকৃষ্ণকে দত্তক নেন তিনি। সেই থেকেই শিবকৃষ্ণ হয়ে যান দা পরিবারের সদস্য এবং ওই বছরেই সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার আনন্দে দা পরিবারে গোড়াপত্তন হয় এই পুজোর। শিবকৃষ্ণ দত্তকে 1840 সালে দত্তক গ্রহণ করেন। তার তখন বয়স ছিল 4 বছর। সেই সময় থেকে এই পুজোর শুরু করেন। শিবকৃষ্ণ দা মহাশয়কে দেখতে মোটেও ভালো ছিল না, তাই সবসময় তিনি গয়না পরে ঘুরে বেড়াতেন। এমনই একদিন তার মনে হয় নিজের মতো মাকেও সাজিয়ে দেবেন গয়না দিয়ে। সে মতো ফ্রান্স, জার্মানি থেকে গয়না গড়িয়ে এনে দেন ঠাকুরকে। সেই গয়না আজ আর রাখা সম্ভব হয়নি। পূর্ণচন্দ্র নাথ, তিনিও আমাদের বাড়ির রাজবাড়ি বলে খ্যাত একটা মন্দির স্থাপিত করেন। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে পূর্বপুরুষরা প্রত্যেকে কিন্তু ঠাকুর। তবে কিছু জিনিস যা এখনো বর্তমান, শুধু দুর্গা নন, বছরভর 10 দেবতার আরাধনায় মেতে থাকে দা পরিবার। এই জাঁকজমক রক্ষা করতে গিয়ে এখনো কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। তবে দেবী দুর্গার আরাধনায় হয়নি কোনো খামতি। 176তম বছরে আরো একবার দেবীর রূপচর্চা করতে মর্তে আসবেন দা পরিবারের ঠাকুর দালানে। সাজাবো যতনে, এই বলে প্রস্তুত তারাও।
সৌরভ বরাবরই বিরাট ফ্যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রাক্কালে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি। চলুন জেনে নিই বিরাট কোহলিকে নিয়ে কি বললেন তিনি। Mentioned captain of the cricket team, they just used the word captain, and which has changed over a period of time. Secondly, with Virat Kohli, yes, he's one of my favorite captains at the present moment. And if you ask me what brand do I want to see him going on for next 10 years, is the brand which is on his cricket bag. That means he's scoring lots of runs for India and he's playing for India for the next 10 years. So hopefully he can continue to do that, because I think he's a terrific player. In his short career, he's done wonders for the country. And I think he's someone, when I look at him on the cricket field, he's someone who's going to raise the value of Indian cricket. With his intensity, with his fight, with his want to win. You could see on his face when he walks out to bat or when he walks out to captain India, that he wants his team to be the best. And I think the country needs him to lead the side at the present moment, and I think he's a great addition to Indian cricket. রিও অলিম্পিকের পর তিলোত্তমায় এই প্রথম দীপা কর্মকার, আর এই জিমন্যাস্টের হাত ধরেই এলো শারদিয়ার আগমনী বার্তা। রবিবাসরীয় সন্ধ্যা, সল্টলেক এফডি ব্লক, প্রাক শারদিয়া এবং দীপা কর্মকার সব মিলেমিশে একাকার। রিওতে পদক ফেলে এলেও সবার হৃদয় কেড়ে নিয়েছেন দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী। এবার তাদের পা পড়ল এই শহরের দিকে। আর্টিস্টিক জিমন্যাস্টকে ত্রিপুরা থেকে হাইজ্যাক করে নিয়ে এলো এফডি ব্লক। উপলক্ষ একটাই, দীপাকে দিয়ে তাদের এবারের পুজোর থিম যন্ত্রমের আনুষ্ঠানিক ঘোষণা। অনুষ্ঠান মঞ্চে দেশের রানী দীপার মাথায় উঠল সোনার তাজ, পরিয়ে দিলেন মহানায়ক প্রসেনজিৎ। ঘোড়সওয়ারে এসে সোনার মুকুটে যাওয়া তিলোত্তমা সাক্ষী রইল শারদোৎসবের আগে এক বিরল দীপাবলি। দীপার রেশ কিন্তু গতরাতেই শেষ হয়নি। আজ অর্থাৎ সোমবার দীপা গিয়েছিলেন দক্ষিণ কলকাতার এক পুজো উদ্বোধনে। সেখান থেকে এলেন বেঙ্গল চেম্বার্সে। সংবর্ধনা পেলেন আরো একবার। পুরস্কারের ডালি ভরে ডানলপের পুজো মণ্ডপে ছুটলেন দীপা। বিকেলের ফ্লাইটেই ব্যাক টু আগরতলা। গিনেস বুকে নাম উঠল ছোটা বাচ্চানের। না, অভিনয়ের জন্য নয়, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পাবলিক অ্যাপিয়ারেন্সের জন্য ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তাঁর। সেরা অভিনেতার তকমা না পেলেও গিনেস বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেলেছেন অভিষেক বচ্চন। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথকে। 2004 সালে উইল স্মিথ আই রোবটের প্রচারে 2 ঘন্টায় 3টি ভিন্ন জায়গায় পৌঁছে যান, আর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক বচ্চন। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পাবলিক অ্যাপিয়ারেন্স করার জন্য ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখালেন অভিষেক। 12 ঘন্টায় 7টি শহরে পৌঁছে গিয়েছিলেন ছোটা বাচ্চন। 2009 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দিল্লি 6। 22 ফেব্রুয়ারি 2009 অভিষেক এই ছবির প্রচার করেন গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, দিল্লি, গুরগাঁও, চণ্ডীগড় ও মুম্বাইতে। সোনম কাপুর ও অভিষেক বচ্চন অভিনীত এই সিনেমার বক্স অফিসে খুব বেশি সাড়া না ফেললেও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। দেখতে থাকুন আপনার খবর, আপনাদের খবর, কলকাতা 24/7।